পোর্ট্রেটে দুটি আকর্ষণীয় টকটকে লাল চোখ, যার মধ্যে বিদ্যমান এক ভয়ানক অজানা শক্তি। কিন্তু তান্ত্রিক গয়েশনাথ কি পারবে তার তন্ত্রশক্তি প্রয়োগের দ্বারা এই সাপমোচন করতে, নাকি? আজ আপনারা শুনবেন লেখক দেবাশিস মজুমদারের লেখা গয়েশনাথ তান্ত্রিকের গল্প অভিশপ্ত পোর্ট্রেট। গল্পটি আমরা নিয়েছি ভূতান্বেষী ফেসবুক গ্রুপ থেকে। ডক্টর দেবাশিস মজুমদার, জন্ম 1985 সালের 6 নভেম্বর কলকাতায়। বর্তমানে লেখক বারুইপুর কলেজের হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। লেখকের লেখা প্রথম বাংলা উপন্যাস 2020 সালের সুমিত্র প্রকাশনী থেকে প্রকাশিত জার্সি নাম্বার 9। এছাড়াও অন্যান্য বইয়ের মধ্যে হিস্ট্রি অফ ফুটবল ক্লাবস ইন ক্যালকাটা, ঔপনিবেশিক কলকাতার ফুটবল ইতিহাস, কলকাতা ফুটবল ও ফুটবল ইতিবৃত্তে বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও লেখকের বিভিন্ন ছোট গল্প বিভিন্ন পত্রপত্রিকায় আজ অবধি প্রকাশিত হয়েছে। লেখকের শখ বলতে বিভিন্ন রকমের বই পড়া এবং ছোট গল্প উপন্যাস লেখার প্রতিও আলাদা এক আগ্রহ রয়েছে। আজকের গল্প পাঠে মিঠুন দত্ত, গল্পের সূত্রধার আমি পিনাকি ব্যানার্জি, প্রচ্ছদ অলঙ্করণে আকাশ ঘোষ, শব্দ আবহ, পরিকল্পনা এবং নির্দেশনায় দিব্যেন্দু। শুনতে থাকুন গয়েশনাথ তান্ত্রিক ও অভিশপ্ত পোর্ট্রেট। মল্লিক বাড়ির সবকিছুই নিলামে উঠেছে। দীর্ঘদিন এই বাড়ি নিয়ে শরিকি বিবাদ চলেছিল। দীর্ঘ সময় ধরে এ নিয়ে ঝগড়া বিবাদ কোর্ট কাছারির পরে এবং সব পক্ষই প্রচুর অর্থদণ্ড দেবার পরে অবশেষে তারা আউট অব দি কোর্ট সেটেলমেন্ট করে নিয়েছে। এককালের বনেদি এবং আর্থিকভাবে প্রতিপত্তি সম্পন্ন মল্লিক বংশের বর্তমান শরিকরা দীর্ঘদিন ধরে সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ বিসংবাদ করার ফলে সব পক্ষই কম বেশি দেউলিয়া। সুতরাং তারা সবাই অবশেষে ঐক্যবদ্ধ হয়ে বাড়ি বিক্রিত বটেই, সেই সঙ্গে যাবতীয় আসবাব ও জিনিসপত্র যা বাড়িতে উপস্থিত রয়েছে সব তারা নিলামের সিদ্ধান্ত নিয়েছে। নিলামের টাকা থেকে একটা অংশ নিজেদের লাভ হিসাবে রাখবে নিলামকারী সংস্থা। বাকি টাকা সমানভাবে বিভাজিত হবে বংশের সব শরিক পরিবারদের মধ্যে। নিলাম সংস্থা তাই বাড়ির কোনো কিছুই বাদ দেয়নি। পুরনো জমিদারি বংশের সুবিশাল বাড়ি থেকে তারা খুঁজে খুঁজে বহু সুদৃশ্য জিনিস বের করে সেগুলোকে নিলামের জন্য তৈরি করেছে। শুধু তাই নয়, কিছু বিসদৃশ এবং উদ্ভট জিনিসকেও তারা বাদ দেয়নি। নিলামদারা জানে এইসব নিলামে বিত্তসম্পন্ন এমন কিছু লোকজন আসেন যারা প্রাচীনত্বের গন্ধ পেলে যে কোনো উদ্ভট জিনিসকেও কেনার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। এমনকি কখনো কখনো সেরকম কিছু অদ্ভুত জিনিসের দাম এত চড়া হয় যে নিলামী সংস্থা তাতেই আয় হয় সবচেয়ে বেশি। সেরকম কয়েকটি জিনিস এক্ষেত্রেও নিলামে উঠল। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা হাতে আঁকা ছবি, অর্থাৎ পোর্ট্রেট। সমরেশ সেনাপতির একমাত্র শখ দুষ্প্রাপ্য সব পোর্ট্রেট সংগ্রহ করা। অঢেল টাকার মালিক সমরেশ সেনাপতি। পারিবারিক সূত্রেই বিশাল ব্যবসার মালিক তিনি একাই। উত্তরাধিকার সূত্রেই পেয়েছেন প্রচুর সম্পত্তি। নিজে বিয়ে করেননি, সংসারের পোষীও কেউ নেই। একাই একদল ভৃত্যকে নিয়ে থাকেন বিলাসবহুল এক বাড়িতে। বাড়ির একটা তলা রীতিমতো আর্ট গ্যালারিতে পরিণত হয়েছে। নামি অনামি বহু আঁকির আঁকা দারুণ দারুণ সব ছবি আছে তার সংগ্রহে। কিন্তু কিংভূত টাইপেরও ছবি আছে। যদিও নিজে তিনি ছবি বা পোর্ট্রেটের ব্যাপারে খুব বড় সমঝদার তা নন, কিন্তু সকলের সামনে নিজেকে জাহির করতে চান
চিত্রাঙ্কন বোদ্ধা হিসেবে। নিলামের খবর শুনলে সব কাজ ফেলেও তিনি ছুটে যাবেনই। এদিনও মল্লিক বাড়ির নিলামে তিনি এলেন এবং তার চোখে পড়ল সেই ছবিটি। অদ্ভুত একটা ছবি, এক শীর্ণ বৃদ্ধের পোর্ট্রেট, যার বর্ণায় শীর্ণ এবং যার বর্ণায় বৃদ্ধ। মুখের বলিরেখাগুলো মারাত্মকভাবে স্পষ্ট। ছবিটির মধ্যে একটা বীভৎসতাও আছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধের লাল চোখের মণি। কোনো মানুষের চোখের মণি ওই রকম টকটকে লাল হতে পারে? যিনি এঁকেছেন তিনি বা কিভাবে এঁকেছিলেন? একটা অলক্ষণে ভয়াবহ ব্যাপার রয়েছে ছবিটির মধ্যে। কিন্তু অবশ্যই ছবিটি বাকি জিনিসগুলির ক্ষেত্রে ব্যতিক্রম তো বটেই। আর সমরেশবাবু কোনো জিনিসের ওপর আকর্ষণ সৃষ্টিতে ওই ব্যতিক্রম হওয়াটাই আসল। নিলামের ঘোষক জানালো, এই ছবিটি আঁকা হয়েছে 19 শতকে। চিত্রকরের নামও কোথাও উল্লেখ নেই, কিন্তু এই পোর্ট্রেটটি এই মল্লিক বংশের এক পূর্বপুরুষ কালী কিঙ্কর মল্লিকের। বাড়ির দোতলার এক বৃদ্ধ স্টুডিও থেকে ছবিটি আবিষ্কৃত হয়েছে। এনারই জন্ম মৃত্যু সালযুক্ত বাঁধানো আরও কয়েকটি ছবি পাওয়া গেছে, কিন্তু সেগুলি নেহাতি মামুলি। বিশেষ করে সময়ের প্রভাবে সেগুলোতে ধুলো জমে গেছে, রঙও ফিকে হয়ে এসেছে। কিন্তু এই ছবিটি বিশেষ স্পষ্ট, আর একমাত্র এই পোর্ট্রেটের চোখের মণির রং লাল। বৃদ্ধ চেহারাতেও একটা নৃশংসতা যেন ফুটে উঠেছে। সেটাই আরো বেশি আকর্ষণ করল সমরেশ সেনাপতিকে। এরকম ব্যতিক্রমী ছবি আর একটাও নেই। নিলাম ঘোষক আরও জানালেন, এই ছবিটি সে সময়ের তন্ত্রসিদ্ধ কালীকিঙ্কর মল্লিকের জীবনের শেষ ছবি। তার মৃত্যুর পর কিছুকাল বাড়ির হলঘরে লাগানোর পর কোনো এক অজ্ঞাত কারণে ছবিটিকে একটি বাক্সের মধ্যে বদ্ধ করে রাখা হয়েছিল, যে কথা কালীকিঙ্কর মল্লিকের এক ভাইপো রামকিঙ্কর মল্লিক তার এক রোজ নামচাতে লিখে রেখে গেছেন। রোজ নামচাটিও নিলামে উঠল, আর বিশ্বনাথ সেন নামে এক ভদ্রলোক সেটা কিনলেন। সমরেশ সেনাপতির ডায়েরি বা রোজ নামচাতে কোনো আগ্রহ নেই, তার লক্ষ্য ওই লাল চোখের পোর্ট্রেট। সেই মতো সমরেশবাবু নিজের লক্ষ্যে স্থির থাকলেন এবং ছবিটা শেষ পর্যন্ত কিনেই ছাড়লেন। নিজের বাড়ির দোতলার হল ঘরে প্রথমে ছবিটা টাঙালেন তিনি। তার বিশেষ প্রিয় ছবিগুলোই এই ঘরের মধ্যে আছে। কিন্তু দু একদিনের মধ্যেই কি মনে হতে চাকরদের দিয়ে পোর্ট্রেটটা তিনি নিয়ে গেলেন নিজের বেডরুমে। পোর্ট্রেটের ওই বৃদ্ধের লাল চোখের এক দুর্বার আকর্ষণ যেন তাকে গ্রাস করতে লাগল। সন্ধ্যের পর বাড়ি ফিরে দীর্ঘ সময় কোনো এক সম্মোহনী মায়ায় সমরেশবাবু যেন আকর্ষিত হতে দেখতে থাকতেন ওই পোর্ট্রেটের লাল চোখ। সমরেশবাবুর যেন মনে হলো বৃদ্ধর চোখ দুটো আরো বেশি ঘন লাল হয়ে উঠেছে। যদিও শুরুতে এটাকে তার মনের ভুল বলেই মনে হলো, কিন্তু দিন কয়েকের মধ্যে সমরেশবাবু বেশ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সেই সঙ্গে প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর থেকে সমরেশবাবুর মনে হতে থাকলো পোর্ট্রেটের বৃদ্ধের চেহারা যেন আর আগের মতো শীর্ণকায় নেই। বৃদ্ধ হলেও একটা যেন সতেজতা দেখা দিচ্ছে ছবিটার মধ্যে। এদিকে সমরেশবাবুর চেহারা ভেঙে যেতে শুরু করলো। ডাক্তাররা পরীক্ষা করে জানালেন যে তার শরীরে রক্তল্পতা দেখা দিচ্ছে। ক্রমে খাওয়া দাওয়া কমতে শুরু করলো সমরেশবাবুর। অদ্ভুত খিটখিটে হয়ে গেলেন তিনি। পুরনো বিশ্বস্ত চাকর অনাথ লক্ষ্য করল যে
কালীকিঙ্কর মল্লিকের পোর্ট্রেটটা কেমন যেন আরো বেশি সতেজ হয়ে উঠেছে। সেই সঙ্গে সমরেশবাবুর চেহারা যেন দিন দিন আরো শুকিয়ে যাচ্ছে। তিনি এতটাই দুর্বল হয়ে পড়লেন যে তার বাড়ি থেকে বেরোনো ক্রমশ বন্ধ হয়ে গেল। একদিন অনাথ তাকে অনুরোধ করল, বাবু, ওই ওই অলক্ষণের ছবিটা আপনার বেডরুম থেকে সরিয়ে দিন অন্তত। এটা আমার অনুরোধ আপনার কাছে। তোমার কি হচ্ছে? তুমি এ বাড়ির একজন সামান্য কাজের লোক। তোমার কাজ তুমি করো। দ্বিতীয় দিন থেকে আমার কোনো জিনিসে তুমি নাক গলাবে না। যাও, নিজের কাজ করো। অদ্ভুতভাবে সমরেশবাবু অনাথকে যা নয় তাই বলে অপমানিত করলেন। অন্য কেউ হলে হয়তো চাকরি ছেড়েই দিত, অনাথ বলেই কিছু বলল না। অনাথ একটা শেষ চেষ্টা করল তার পরিচিত এক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করতে। তিনি আশ্বাসও দিলেন যে তিনি এর প্রতিকারের চেষ্টা করবেন, আর তার জন্য অনাথকে তার মালিককে দিয়ে কয়েকটা বিধি করাতে হবে। কিন্তু সেই দিনই একটা দুর্ঘটনা ঘটে গেল। বাড়ির সিঁড়ি থেকে পড়ে হঠাৎ অনাথ বাজেভাবে পা ভাঙল, আর সেই সঙ্গে বাজেভাবে তার মাথাও ফেটে গেল। অনাথকে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। অনাথ না থাকায় সেই তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করার মতো আর কেউ রইল না। এদিকে সমরেশবাবুর অবস্থা আরো খারাপের দিকে মোড় নিল। পারিবারিক ডাক্তার সামন্ত তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেন, কিন্তু সমরেশবাবু শুনলেন না। তিনি নিজেও বুঝতে পাচ্ছেন তিনি যেন তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, আর ততই সতেজ হয়ে উঠেছে পোর্ট্রেটটা। ছবির বৃদ্ধ এখন আর বৃদ্ধ নয়, রীতিমতো পৌর, যেন সেই নব যৌবনের দিকে এগোচ্ছে। সমরেশ সেনাপতি সবই বুঝতে পারছেন, কিন্তু এক ভয়ঙ্কর সম্মোহনী শক্তি যেন তাকে বশ করে তার নিজের সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। এর মাঝে হঠাৎ একদিন বিশ্বনাথ সেন ফোন করলেন। হ্যালো। হ্যাঁ, আমি বিশ্বনাথ বাবু বলছি। হ্যাঁ, বলুন। তিনি সমরেশবাবুর স্বাস্থ্যের খোঁজ নিয়ে জানালেন যে নিলামের পর কিছুদিন তিনি ব্যক্তিগত কাজে শহরের বাইরে গিয়েছিলেন। সম্প্রতি ফিরে এসে রামকিঙ্কর মল্লিকের রোজ নামচা তিনি পড়া শুরু করেছেন। কালীকিঙ্কর পিশাচ সিদ্ধ ছিলেন। তিনি নাকি সেই সময় 3 জন মানুষের নরবলি দিয়ে নিজের আত্মাকে মৃত্যুর পরেও নিয়ন্ত্রণে রাখার সিদ্ধি অর্জন করেছিলেন। মৃত্যুর পরও নাকি আরও 5 জন মানুষের বলি তাকে আবার শরীর ফিরিয়ে দেবে। এক ভয়ঙ্কর পিশাচ হয়ে নাকি ফিরে আসতে পারেন কালীকিঙ্কর, আর তার মাধ্যম হবে ওই পোর্ট্রেটটি। কালীকিঙ্করের মৃত্যুর পর খুব অল্প সময়ের ব্যবধানে ওই বংশেরই 3 জন মানুষ নাকি মারা যান। তার মধ্যে একটি শিশুও ছিল। তা সেই সময় নাকি ওই ছবিটির বৃদ্ধ চেহারা আবার শীর্ণ অবস্থায় থেকে ভালোর দিকে অদ্ভুতভাবে এগিয়ে যাচ্ছিল। বিষয়টা রামকিঙ্করে নাকি প্রথম লক্ষ্য করেন এবং নিজেদের কুলপুরোহিতের পরামর্শে ওই অভিশপ্ত ছবিটিকে একটি তোরঙ্গে মধ্যে ভরে একটা ঘরে বন্ধ করে দেন। পুরোহিত বলেছিলেন ওই ছবি ধ্বংস করতে গেলে পুরো মল্লিক বংশ নির্বংশ হবে, এমনই তান্ত্রিক শক্তি কালীকিঙ্করের। কিন্তু ওই ছবিকে কোনোভাবেই বের করা না হলে কালীকিঙ্করের পিশাচ সিদ্ধ আত্মাও কিছু করতে পারবে না। ক্রমে আবার ফিরে যাবে কালীকিঙ্করের জীবদ্দশায় শেষ শীর্ণ অবস্থায়। কিন্তু কেউ যদি আবার ওই ছবি বের করে সব সময় তাকে চোখের সামনে রাখে, তাহলে ওই ছবির লাল চোখের সম্মোহনী শক্তির মায়ায় সেই ব্যক্তির জীবনী শক্তি শুষে নিয়ে আরও বেশি দ্রুত গতিতে
নিজের পৈশাচিক শরীর ফিরে পাবেন কালীকিঙ্কর। তখন তাকে আটকানো হবে দুঃসাধ্য। কথাগুলো জানিয়ে বিশ্বনাথ সেন সমরেশবাবুকে পরামর্শ দিলেন যাতে ওই পোর্ট্রেটটিকে তিনি বিদায় দেন। সমরেশবাবু সব বুঝলেন, কিন্তু সব বুঝেও এক অজানা শক্তি যেন তাকে সেই কাজ করতে ভেতর থেকে বাধা দিল। সব বুঝেও নিশ্চেষ্ট হয়ে রইলেন সমরেশ সেনাপতি। সেই রাতেই এক অদ্ভুত শব্দে গভীর রাতে ঘুম ভেঙে জেগে উঠলেন সমরেশ সেনাপতি। কেউ যেন তার ঘরে ঘোরাঘুরি করছে। খাটের পাশে টেবিল ল্যাম্পটা দুর্বল কাঁপা কাঁপা হাতে সুইচ টিপে জ্বালিয়ে কোনো মতে বিছানায় মাথায় বালিশের ঠেস দিয়ে বসে পোর্ট্রেটের দিকে তাকালেন সমরেশবাবু। তাকেই তার মাথা ঘুরে গেল। ছবির ফ্রেমটা ফাঁকা, সেখানে কেউ নেই। হঠাৎ একটা অদ্ভুত হাসির শব্দ শুনে ঘরের অন্যদিকে চোখ ঘুরিয়ে তাকাতে ভয়ে তার রক্ত জল হয়ে এলো। শির দ্বারা বেয়ে নেমে এলো এক ঠান্ডা ভয়ের স্রোত। কারণ ঘরের সে কোণায় তার দিকে তাকিয়ে সশরীরে দাঁড়িয়ে রয়েছেন কালীকিঙ্কর মল্লিক। শীর্ণ, বৃদ্ধ নয়, একেবারে শক্ত সমর্থ সদ্য বিগত যৌবনের কালীকিঙ্কর এক ভয়ঙ্কর পৈশাচিক লাল চোখের মণি নিয়ে সমরেশবাবুর দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন। তারপর যেই সমরেশবাবুকে শোনাতেই এক অদ্ভুত শিরশিরে গলায় কালীকিঙ্কর বলে উঠলেন, ব্যাস, আর একটা নরবলি, আর তারপরেই আমার এক মায়াবী দেহের আবির্ভাব ঘটবে। এই ছবির বন্ধন থেকে আমি হয়ে যাব চিরমুক্ত। ব্যাস, শুধু আর একটা বলি চাই, আর একটা নরবলি। বুকের ভেতর এক তীব্র যন্ত্রণা অনুভব করলেন সমরেশ সেনাপতি। আর প্রায় সাথে সাথেই তীব্র যন্ত্রণায় বুকে হাত দিয়ে বিছানাতে নিজের দেহ এলিয়ে দিয়ে চিরনিদ্রায় নিথর হলেন সমরেশ সেনাপতি। সমরেশবাবু মৃতদেহ পরদিন তার বিছানাতে যখন বাড়ির চাকরেরা আবিষ্কার করল, তখন তাকে আর চেনাই যায় না। শুধু যেন একটা শীর্ণ শুকিয়ে যাওয়া শরীর। সমরেশবাবুর কোনো ওয়ারিশান ছিল না। কিছুদিনের মধ্যেই তার বাড়ির জিনিসপত্র নিলামে উঠল। সেই নিলামে লাল চোখের এক বলিষ্ঠ পুরুষের পোর্ট্রেট কিনলেন অশ্বিনী মোদক নামে এক প্রমোটার। মাস দুয়েকের মধ্যে তিনিও রক্তল্পতায় ভুগে শীর্ণ শুষ্ক শরীরে মারা গেলেন। তার বাড়ির লোকেরা কেউ কেউ খেয়াল করেছিল তার ঘরে টাঙানো নিলামে কেনা কালীকিঙ্কর মল্লিকের সেই পোর্ট্রেটের মধ্যেকার সবল ব্যক্তি যেন আরও শক্তিশালী, বলশালী আর নৃশংস রূপ নিচ্ছে। সে রাতে অশ্বিনীবাবু মারা গেলেন। সেই রাতে তার ঘরে এসে তার ভাই রীতিমতো চমকে উঠেছিলেন। কারণ ছবিতে হঠাৎ যেন কালীকিঙ্করের জ্বলন্ত চোখের দৃষ্টি জীবন্ত হয়ে উঠেছিল এক ঝলকে। শুধু তাই নয়, ছবিতে থাকা লোকটির মুখের দুপাশে যেন এক জোড়া ধারালো ক্যানাইলো বেরিয়ে এলো। সমরেশবাবুর মতোই সেই রাতে নিজের ঘরে অন্য কোনো একজনের উপস্থিতি টের পেয়ে ঘুম ভেঙে গিয়েছিল অশ্বিনীবাবুর। তিনিও দেখেছিলেন এক হাড় হিম করা দৃশ্য, যা তার দুর্বল শরীরের দুর্বল হৃদযন্ত্র সহ্য করতে পারেনি।
পরদিন সকালে যখন বাড়ির সবাই তার নিজের বেডরুমে অশ্বিনীবাবু শুকিয়ে যাওয়া মৃতদেহ দেখতে পেল, সেই সঙ্গে বাড়ির সবাই অবাক হয়ে দেখল দেওয়ালে টাঙানো শুধু ছবির ফ্রেম রয়েছে, কিন্তু তার মধ্য থেকে কালীকিঙ্করের সেই লাল চোখের রহস্যময় পোর্ট্রেট বেমালুম গায়েব। সকালবেলায় গয়েশনাথ হালদারকে ডেকে পাঠিয়েছিলেন রঘুবীর অধিকারী। একমাত্র নাতি রূপেশকে নিয়ে সব সময় খুব চিন্তায় থাকেন রঘুবীর অধিকারী। রূপেশ এমনিতে খুব গুণী ছেলে, তার হাতের আঁকা অসাধারণ, কিন্তু রূপেশের মানসিক অবস্থা সুস্থির নয়। না, সে মোটে উন্মাদ নয়, পাগলামোর কোনো চিহ্ন তার মধ্যে নেই। এমনিতেই খুব ছোটবেলা থেকে সে খুব কম কথা বলে, তারও কারণ আছে। মাত্র 2 বছর বয়সেই একটা দুর্ঘটনায় সে তার বাবা মাকে হারিয়েছে। ঠাকুরদা রঘুবীর অধিকারী আর ঠাকুমা সরস্বতী দেবীর কাছেই সে মানুষ। বছর 3 হলো সরস্বতী দেবীও দেহ রেখেছিলেন। তারপর থেকে আরও বেশি চুপচাপ হয়ে গেছে রূপেশ। রঘুবীর বাবু তার একমাত্র অবলম্বনকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছেন। রূপেশ খুব ছোটবেলা থেকে একটা অদ্ভুত শক্তির অধিকারী। সে নানা রকম দৃশ্য চোখের সামনে দেখতে পায়, আর সেগুলোকে সে তার রং তুলি দিয়ে তার ক্যানভাসে তুলে ধরে। তার আঁকা অনেক সময় সত্যি হয়ে যায়, আর এইসব ছবি আঁকার সময় রূপেশ যেন এমন একটা ঘোরের মধ্যে চলে যায়। রূপেশ তার ঠাকুমার মৃত্যুর প্রায় সপ্তাহখানেক আগে তার ঠাকুমার মৃতদেহের ছবি এঁকেছিল, যেটা দেখে শিউরে উঠেছিল রঘুবীর বাবু। সরস্বতী দেবী তখন রীতিমতো সুস্থ, কিন্তু সপ্তাহ ঘুরতেই এক রাতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন তিনি। চিকিৎসার সুযোগটুকু পাওয়া যায়নি। বেশ কয়েক মাস আগে একটা অদ্ভুত ছবি এঁকেছিল রূপেশ। ছবিটা একটা শীর্ণকায় বৃদ্ধের, কিন্তু রঘুবীর বাবু সেই ছবি দেখেও শিউরে উঠেছিলেন, কারণ ছবিটা বৃদ্ধের হলেও তার মধ্যে অদ্ভুত এক নৃশংসতা ছিল। তার সবচেয়ে বড় কথা, ছবির বৃদ্ধের চোখের মণির রং ছিল লাল, একেবারে টকটকে রক্ত লাল। রঘুবীর বাবু জিজ্ঞেস না করে পারেননি, দাদু ভাই, কেন এইরকম একটা ছবি আঁকলে? আর কেনই বা বৃদ্ধের চোখের মণির রং লাল করলে? 18 বছরে রূপেশ কোনো সদুত্তর দেয়নি, শুধু তার ঠাকুরদার দিকে তাকিয়ে বলেছিল, আমি ওই রকমই দেখেছি। রঘুবীর বাবু জানেন যে এই অবস্থায় নাতিকে বেশ কিছু জিজ্ঞেস করলেও সে আর কোনো উত্তর দেবে না, তাই তিনি আর রূপেশকে বেশি ঘাঁটাননি। কিন্তু এরপর রূপেশ বারবার ওই বৃদ্ধের ছবি এঁকেছে। একটা ছবিতে সে এঁকেছিল ওই বৃদ্ধ আরেকটা মানুষকে যেন হত্যা করছে। এরকম ছবি কেন আঁকছে রূপেশ, এর কোনো সদুত্তর পাননি রঘুবীর অধিকারী। কিন্তু সেই ছবির দিন কয়েক পরেই খবরের কাগজে একটা খবর পড়েছিলেন, কলকাতার এক নামী ব্যবসায়ী সমরেশ সেনাপতি অদ্ভুতভাবে রক্তল্পতায় ভুগে মারা গেছেন। সমরেশ সেনাপতির ছবি বেরিয়েছিল খবরের কাগজে। ছবিটা দেখে যেমন অবাক হয়েছিলেন রঘুবীর বাবু, তেমনি ভয়ও পেয়েছিলেন, কারণ এই লোকটিকে সে বৃদ্ধের হত্যা করার ছবি এঁকেছিল রূপেশ। এরপর আরও একটা ছবি এঁকেছে রূপেশ, যাতে সেই ভয়ঙ্কর বৃদ্ধ আরেকজন লোককে হত্যা করছে। কিন্তু এই দ্বিতীয় লোকটিকে বা আদৌ সে সত্যি আছে কি না তা আর জানা হয়নি রঘুবীর বাবুর। তবে গত রাতে বেশ জ্বর এসেছিল রূপেশের, আর জ্বরের ঘোরেই সে একটা ছবি এঁকেছে, যাতে দেখা যাচ্ছে সেই বৃদ্ধ রঘুবীর বাবুর এই বাড়ির দিকে এগিয়ে আসছে।
তারপরই চিন্তা বেড়ে গেছে রঘুবীর বাবুর। সারা রাত জ্বরের ঘোরে ছিল রূপেশ। জ্বরের মধ্যেই বারবার আঁতকে উঠছে সে। খুব ভোরে উঠে রঘুবীর বাবু চাকর সুধাকর ডাক্তার সুদর্শন সেনকে ডেকে এনেছিল। ডাক্তারবাবু রূপেশকে পরীক্ষা করে ওষুধ দিয়ে গেছেন। তারপর জ্বরটা এখন একটু কম রূপেশের। সে দোতলার ঘরে শুয়ে আছে। এরই মধ্যে রঘুবীর বাবু সুধাকরকে পাঠিয়েছিলেন গয়েশনাথকে ডেকে আনতে। সুধাকর খবর দিয়ে আসার কয়েক মিনিটের মধ্যে রঘুবীর বাবুর কাছে এসে হাজির হলেন গণেশনাথ। গয়েশনাথেরও একটা অতীত আছে। একসময় এই হরিদেবপুর তল্লাটে তন্ত্র সাধক হিসাবে বেশ নাম ছড়িয়ে পড়েছিল গয়েশনাথের। নানা রকম তান্ত্রিক সিদ্ধি অর্জন করেছিলেন তিনি, সব সাধনাও করেছিলেন। কিন্তু তারপরেই লোভ জাগল তার মনে। অর্থের লোভে বেশ কিছু ক্ষেত্রে অপরাধমূলক কাজে নিজের তান্ত্রিক বিদ্যাকে কাজে লাগিয়েছিলেন তিনি। তারপরেই তার মধ্যে সমস্যা দেখা দেয়। তার অর্জিত শক্তিরাই তার জীবন দুর্বিষহ করে তোলে। রাতে ঘুমোতে পারতেন না গয়েশনাথ। রাতে শোয়ার পর চোখ বুঝলেই দেখতে পেতেন এক ভয়ঙ্কর পিশাচ এক ধারালো খড়গ দিয়ে তার মাথা কেটে নিচ্ছে। আর তন্ত্র সাধনায় বসতে সাহস পেতেন না। তার অপরাধী তার তান্ত্রিক সাধনাকে তার বিরুদ্ধে পরিচালিত করেছিল। যেহেতু নিজের তান্ত্রিক বিদ্যার অপপ্রয়োগ করেছিলেন তিনি। গয়েশনাথ তখন চলে আসেন রঘুবীর অধিকারীর কাছে আশ্রয়ের আশায়। অসহায়কে আশ্রয়দাতা হিসেবে হরিদেবপুরের নাম আছে। তবে শুধু তাই নয়, রঘুবীর অধিকারীর এই বাড়িটা একটা বেশ বড় জমির উপর ছড়িয়ে আছে। মূল বাড়িটা দোতলা। সেখানে রঘুবীরবাবু তার নাতি এবং কাজের লোক সুধাকর ও রান্নার লোক পদ্মাকে নিয়ে থাকেন। এছাড়া বাড়িটার পাশের ছড়ানো জমিতে বেশ কয়েকটা কোয়ার্টার মতো ঘর রয়েছে। একটা একতলা লম্বা বারান্দাযুক্ত বাড়ির সঙ্গে সারিবদ্ধভাবে। লম্বা বারান্দার পাশে পাশাপাশি 7টা ঘর রয়েছে। তারই একটা ঘরে এসে জুটলেন গয়েশনাথ। এই জমিটা রঘুবীর বাবুর এক পূর্বপুরুষ পুরস্কার স্বরূপ পেয়েছিলেন কলকাতার মল্লিক বংশের এক জমিদারের কাছ থেকে। মল্লিকরা কলকাতার লোক হলেও 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের পর মল্লিকরা জমিদারি কিনেছিল এই হরিদেবপুরে। সেই জমিদারির অংশ ছিল এই জমিটা। রঘুবীর বাবুর এক পূর্বপুরুষ মল্লিক বংশের এক জমিদারের নায়েব ছিলেন। তারই পুত্র মল্লিক বংশের আরেক জমিদারের ছায়া সঙ্গী ছিলেন। তিনি খুব ভালো ছবি আঁকতে পারতেন। বেনারসের এক চিত্রকর গুরুর কাছ থেকে তিনি ছবি আঁকা শিখেছিলেন। তিনি এই জমিটি তার আঁকা কোনো এক ছবির জন্য মল্লিকদের কাছ থেকে পুরস্কার হিসেবে পেয়েছিলেন। তিনি জমিটি দান করেছিলেন। তিনি ছিলেন একজন তন্ত্র সিদ্ধ পুরুষ। কিন্তু গয়েশনাথ তার এই গুরু সিদ্ধাচার্যের কাছে শুনেছিলেন মল্লিক বংশের এই তন্ত্র সিদ্ধ ব্যক্তিও নাকি তার মন্ত্রবিদ্যাকে খারাপ কাজে লাগাতে সচেষ্ট হয়েছিলেন। ফলে অকাল জরা আর বার্ধক্যে জীর্ণ হয়ে তার মৃত্যু হয়েছিল। কিন্তু মৃত্যুর পূর্বে নিজের তন্ত্র শক্তিকে কোনো এক ছবিতে নাকি কেন্দ্রভূত করে দিয়েছিলেন তিনি। আর তা করার জন্য নরবলি দিয়েছিলেন 3 জনকে। এই জমিতেই নাকি তন্ত্র চর্চা করেছিলেন তিনি। সেজন্য এই জমিতে তা তৈরি বাড়িতে থাকতে পারলে নিজের উপর ঋণাত্মক তন্ত্র চর্চার কুপ্রভাব যাতে কাটিয়ে ওঠা যায়। রঘুবীর বাবু গয়েশনাথকে আশ্রয় দিতে আপত্তি করেননি। এখানে আসার প্রথম দিন থেকেই গয়েশনাথ বুঝতে পেরেছিলেন যে এই জমিতে আরো ভয়ঙ্কর কোনো ঋণাত্মক তন্ত্র শক্তির অবস্থান আছে, যে কারণে তাকে উত্তক্তকারী সেই পৈশাচিক শক্তি আর উদয় হয়নি।
এখানে আসার পর থেকে রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন গয়েশনাথ। কিন্তু এটাও তিনি বুঝেছিলেন যে রঘুবীর বাবুর বংশ সেই ঋণাত্মক শক্তির শিকার। রঘুবীর বাবুর বংশে যা যা দুর্ঘটনা অকল্যাণ হয়েছে তার পেছনে রয়েছে সেই ঋণাত্মক শক্তি, আর যার কারণ রঘুবীর বাবুর পূর্বপুরুষের কোনো এক ভয়ঙ্কর অপরাধ। সে কথা রঘুবীর বাবু বুঝেছিলেন নিজের পুত্র আর পুত্রবধূকে হারানোর পর। তাই দান ধ্যান, অসহায়কে আশ্রয় দান, এইসব করে তিনি প্রায়শ্চিত্তের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তার পূর্বপুরুষের অপরাধটা সঠিক কি ছিল তিনি নিজেও তা স্পষ্টভাবে জানেন না। তবে গয়েশনাথ এখানে আসার পর রূপেশকে তিনি একটি মাদুলি ধারণ করিয়েছেন, যার পর থেকে দীর্ঘ সময় রূপেশ অনেকটাই ভালো ছিল। কিন্তু সম্প্রতি আবার তার মনোভাবের পরিবর্তন ঘটেছে, আর সেই সঙ্গে তার শরীরও খারাপ হচ্ছে। রঘুবীরবাবু রূপেশের ইদানিংকালের আঁকা ছবিগুলি সবই গয়েশনাথকে দেখিয়েছেন। গয়েশনাথ এখনো কোনো নিদান দিতে পারেননি, তাই তিনি গয়েশনাথকে ডেকে পাঠিয়েছেন। নমস্কার রঘুবীর বাবু। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। গয়েশনাথ রঘুবীরবাবুর বাড়ির একতলার বসার ঘরে ঢুকে একটা চেয়ারে এসে বসলেন। রঘুবীরবাবু কথা শুরু করার আগে একটা গোল করে মোড়ানো বড় আঁকার কাগজ গয়েশনাথের দিকে এগিয়ে দিয়ে বললেন, গত রাতেই রূপেশ এঁকেছে, তারপরই তার আবার শরীর খারাপ হয়েছে। গয়েশনাথ আঁকাটা নিলেন, তারপর মোড়ানো অবস্থা থেকে সেটা খুলে ভালো করে দেখলেন। একটা অদ্ভুত চিন্তা তার মাথায় ঘুরতে লাগলো। তিনি নিজের গলার রুদ্রাক্ষের মালায় হাত দিয়ে চোখ বুজে কিছু সময় ধ্যানমগ্ন হয়ে রইলেন। তারপর মুখ দিয়ে খুব আস্তে আস্তে বীর বীর করে একটা অস্পষ্ট মন্ত্রোচ্চারণ করলেন। অং সুতরম্ব অতর কালিয়ং কালু জয় সিদ্ধাচার্য। তারপর নিজের গুরুর নাম করে চোখ খুলে রঘুবীর বাবুর দিকে তাকিয়ে বললেন, কর্তামশাই, ঝড় আসছে। খোকাবাবু কিছু সময় ধরে যে ছবিগুলো আঁকছিলেন তার যোগ রয়েছে এ বাড়ির সঙ্গে। আমি তান্ত্রিক শক্তির প্রয়োগ করে অর্থ উপার্জন করা ছেড়েছি ঠিকই, কিন্তু তন্ত্র সাধনা ত্যাগ করিনি। আপনার এই জমিতে আসার পর থেকেই আবার নিজের মতো করে তন্ত্র সাধনা শুরু করতে পেরেছি। ক্রমে ক্রমে মানসিক বিপর্যয় কাটিয়ে উঠে আবার তন্ত্র ধ্যানে মনোনিবেশ করতে পারছি। আমার পাশের ঘরের ভুবন আমাকে এ বিষয়ে সাহায্য করে। ওকে দিয়েই গত কয়েক রাত ধরে ওই বড় দিঘির ধারে একটা তন্ত্র সাধনার আসন তৈরি করিয়েছি, আর আমি এখন সেখানেই ধ্যানে বসছি। গত রাতে বহু সময় পর আবার আমার গুরু অর্থাৎ সিদ্ধাচার্য তন্ত্রসিদ্ধ মহারাজ আমার ধ্যানে সাড়া দিয়েছিলেন। আমার পাপে তিনি কুপিত হয়েছিলেন ঠিকই, কিন্তু তার আত্মা আমায় ক্ষমা করে দিয়ে গত রাতে আমায় দেখা দিয়েছিলেন। আমি খোকাবাবুর ছবির কথা তাকে জানানো এই দীক্ষিত মহাপুরুষ সিদ্ধাচার্য মহারাজের আত্মা আমায় জানিয়েছেন এই বংশেরই এক পূর্বপুরুষের এক ভয়ানক ভুলের মাসুল দিচ্ছেন আপনারা সবাই, এমনকি খোকাবাবুও। তবে যার ভুলে আপনাদের বংশের এই দুর্যোগ, তিনি যে লগ্নে বা যে রাশিতে জন্মগ্রহণ করেছিলেন, আপনার নাতি মানে আমাদের খোকাবাবুও সেই একই লগ্নে একই রাশিতে জন্মগ্রহণ করেছেন। তাই সেই পূর্বপুরুষের গুণাবলী, হ্যাঁ, পূর্বপুরুষের সমস্ত গুণাবলী আমাদের খোকাবাবুর মধ্যে যেমন আছে, তেমনি তার অতৃপ্ত আত্মার ছায়াও আমাদের খোকাবাবুর ওপর আছে।
তার পাপের থেকেই খোকাবাবুর দুর্ভাগ্যের সূচনা। মাতৃপিতৃ হারা হওয়া শিশু বয়সে, যার প্রভাবে আপনাদের পূর্বপুরুষ লোভে পড়ে ভুল করেছিলেন, সেই ভয়ঙ্কর শক্তি আবার ফিরে এসেছেন। তার যোগ রয়েছে এই বাড়ির সঙ্গে। তিনি আসছেন কর্তামশাই, তিনি খুব তাড়াতাড়ি আসছেন। তিনি জানেন তার নাশ একমাত্র কে করতে পারে। তার মন্ত্রশক্তি যার মাধ্যমে সুরক্ষিত ছিল, একমাত্র তারই সমগুণসম্পন্ন কোনো বংশধর তার নাশও করতে পারে। তাই নিজের ধ্বংসের পথকে নিশ্চিহ্ন করতে তিনি আসছেন, তিনি আসবেন। আর তার থেকেই খোকাবাবুর জীবন বিপন্ন হতে পারে কর্তামশাই। খোকাবাবুর আঁকা ওই ছবিগুলো কিন্তু একই কথা বলে চলেছে। তাহলে তাহলে উপায়? বেশ ভয় আর সন্দেহ মেশানো গলায় জানতে চাইলেন রঘুবীরবাবু। খোকাবাবু ওই লাল চোখের লোকটার প্রথম যে ছবিটা এঁকেছিলেন, সেই ছবিটা আমায় একটু পাঠানোর ব্যবস্থা করুন। বাকিটা আমি দেখছি কি করা যায়। জানালেন গয়েশনাথ। ঠিক সেই সময় সুধাকর এসে রঘুবীরবাবুকে জানালো, এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এইছেন কর্তাবাবু। আগে ভদ্রলোককে এ তল্লাটে আগে দেখিনি। নাম বললেন কালিদাস রায়। আপনার সাথে দেখা করতে চাইছেন। নিয়ে আয় এখানে। সুধাকর রঘুবীরবাবুর হুকুম পেয়ে চলে গেল, আর অল্প সময়ের মধ্যেই একজন লোককে নিয়ে ঘরে ঢুকল। বেশ জোয়ান, বয়সের শক্ত সমর্থ চেহারা লোক। পরনের পোশাক আহামরি কিছু নয়, কিন্তু চোখে একটা মোটা কালো চশমা পরা। লোকটি এসে রঘুবীরবাবুর সামনে দাঁড়ালেন। একবার সে গয়েশনাথ হালদারের দিকে মুখ ফেরালেন, আর তারপরই মুখ ফিরিয়ে তাকালেন রঘুবীরবাবুর দিকে। গয়েশনাথ আর চোখে একবার দেখে নিলেন লোকটিকে। রঘুবীরবাবু জিজ্ঞেস করলেন, বলুন, আমি কি করতে পারি? লোকটি ভনিতা না করে বলে উঠল, আমার চোখে একটা সমস্যা রয়েছে। এই এই হরিদেবপুরের একজন ডাক্তার বাবু, চোখের ডাক্তার অমিয় শিকদার, জানিয়েছেন যে কম খরচে তিনি আমার চোখের অপারেশন করে দিতে পারবেন। কিন্তু তার জন্য আমাকে এখানে কিছুদিন থাকতে হবে। আমার কাছে হোটেল ভাড়া করে থাকার মতো টাকা নেই। তাই কয়েকদিনের জন্য আপনি যদি আমাকে আশ্রয় দেন তাহলে খুব উপকার হয়। আর নিশ্চয়ই মানুষের উপকারে যদি লাগতে পারি তা তো আমার পরম সৌভাগ্য। তা মশাইয়ের নাম আর নিবাস? জানতে চাইলেন রঘুবীরবাবু। লোকটি একই রকম ভাবলেশীন মুখে জানালো, কালিদাস রায়, নিবাস কলকাতা। সেখানে অনেক চেষ্টা করেও কম খরচে চোখের চিকিৎসা করাতে পারিনি। পরে আমার এক পরিচিতের থেকে এই হরিদেবপুরের ডাক্তার অমিয় শিকদারের সন্ধান পাই। উনিও পরোপকারী মানুষ, আপনার মতোই অসহায়ের সহায়। ওনার ওখান থেকেই আপনার বাড়ির সন্ধান পেলাম। এখন আপনি যদি দয়া করেন তাহলে গরিবের একটা উপায় হয়। আচ্ছা, মানে এই কালিদাস রায় কি আপনার প্রকৃত নাম? হঠাৎ জানতে চাইলেন গয়েশনাথ। কালিদাস রায়ের মুখটা ঘুরে গেল গয়েশনাথের দিকে। চোখে কালো চশমা থাকায় তার মুখের ভাব সেভাবে বোঝা গেল না, কিন্তু একটা ঠান্ডা কর্কশ যেন গয়েশনাথকে বিদ্ধ করে বলে উঠল, আমার নামের অর্থে কোনো ভুল নেই। লোকটির কণ্ঠস্বরে এমন কিছু ছিল যে গয়েশনাথ আর কথা বাড়ালেন না। রঘুবীরবাবু আরও দু একটি কথা জিজ্ঞেস করে সুধাকরকে ডেকে কালিদাস রায়কে তার জিনিসপত্র সমেত ওই একতলা লম্বা বারান্দাযুক্ত বাড়ির একদম কোণার ঘরে নিয়ে যেতে বললেন। আপাতত সেই ঘরটা খালি রয়েছে। কালিদাস রায় রঘুবীরবাবুকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। রঘুবীরবাবু জিজ্ঞেস করলেন, কি ভাবছেন আপনি? গয়েশনাথ মুখে বললেন, না, কিছু না।
কিন্তু কালিদাস রায়ের কলকাতা থেকে এই হরিদেবপুরে এসে চোখ অপারেশনের বিষয়টা ঠিক বিশ্বাস হয়নি। আর দ্বিতীয়ত সে একটা গন্ধ পেয়েছে কালিদাস ঘরে ঢোকার পর। সেই গন্ধ রঘুবীরবাবু পাননি, পাওয়ার কথাও নয়। সেই গন্ধ পেতে গেলে তান্ত্রিক সিদ্ধি থাকার প্রয়োজন। গণেশনাথ এক পচা গলনশীল মৃতদেহের উৎকট গন্ধ পেয়েছেন। কালিদাস ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সেই গন্ধ আবার উধাও হয়ে গেছে। রঘুবীরবাবুর কাছ থেকে বিদায় নেওয়ার আগে গণেশনাথ তাকে মনে করিয়ে দিলেন, আচ্ছা, আপনি মনে করে যেন তাড়াতাড়ি খোকাবাবুর আঁকা লাল চোখওয়ালা বৃদ্ধের ছবিটা আমাকে পাঠিয়ে দেবেন। চলি। নিজের ঘরে ফেরার জন্য একতলা ওই বারান্দা বাড়িতে ঢুকতেই আবার সেই গন্ধটা পেলেন গণেশনাথ। ঘরে ঢুকেই কিছু পুরনো খবরের কাগজ ঘাঁটা শুরু করলেন। অদ্ভুত কোনো খবর দেখলেই সেটাকে আলাদা করে মার্ক করে রাখেন তিনি। একটু খুঁজতেই খবর দুটো পেয়ে গেলেন তিনি। একটা সমরেশ সেনাপতির মৃত্যুর সংবাদ, যে সংক্রান্ত ছবি এঁকেছিল রূপেশ, আর অন্যটা তার বেশ কিছুদিন পরই প্রকাশিত খবর, পোর্ট্রেট গায়েব। কোনো এক প্রমোটারের মৃত্যুর পর তার ঘর থেকে একটা পোর্ট্রেট গায়েব হয়ে গিয়েছিল। শুধু পড়েছিল ফ্রেম আর ছবির কাগজ, কিন্তু যে ব্যক্তির ছবি ছিল সেই ব্যক্তির অবয়ব গায়েব হয়ে গিয়েছিল। এই সময়ই একজনের কথা মনে পড়ল। তার এক সতীর্থ গুরু ভাই কিছুদিন আগে তাকে মোবাইলে জানিয়েছিল এরকম একটা ছবির ঘটনার কথা। কোনো এক বড়লোকের চাকর যোগাযোগ করেছিল তার সাথে। চাকরটা নাকি বলেছিল যে তার মালিক একটা ছবি কেনার পর থেকেই অসুস্থ আর দুর্বল হয়ে যাচ্ছেন, আর ছবির লোকটা নাকি ক্রমশ জোয়ান হওয়ার দিকে এগোচ্ছে। গণেশনাথের গুরু ভাই সেই তান্ত্রিক সেই ভদ্রলোকের কাছে যাওয়ার কথাও বলেছিলেন, কিন্তু তারপর নাকি সেই ভৃত্য আর তার সাথে কোনো যোগাযোগ করেননি। সেই ভদ্রলোকও নাকি কিছুদিন পর মারা যান। কথাটা মাথায় আসতেই নিজের ঝোলা থেকে তার সাধারণ স্বল্প দামের মোবাইল বের করে গণেশনাথ কল করলেন তার সেই গুরু ভাইকে। সেই তান্ত্রিককে পেতে অসুবিধা হলো না। তার সঙ্গে কথা বলে যতটা জানার জানলেন গণেশনাথ। সেই ভদ্রলোক যার চাকর যোগাযোগ করেছিল তারই নাম সমরেশ সেনাপতি ছিল। বয়স্ক চাকরটির নাম ছিল অনাথ, আর অনাথই সেই তান্ত্রিককে জানিয়েছিল সেনাপতি মশাই ছবিটি কিনেছিলেন কলকাতার বনেদি মল্লিক বাড়ির জিনিসপত্রের নিলাম থেকে। কলটা কেটে দেওয়ার পর সব কিছুর মধ্যেই যেন একটা যোগাযোগ খুঁজে পাচ্ছিলেন গণেশনাথ। এই সময় দরজায় টোকা পড়ল। ঘরের দরজা খুলতে গণেশনাথ দেখলেন মোড়ানো ছবি হাতে সুধাকর দাঁড়িয়ে আছে। এক টানে ঘরের মধ্যে তাকে ঢুকিয়ে নিয়ে তার কাছ থেকে ছবিটা নিয়ে গণেশনাথ তাকে বললেন, সুধাকর, তুমি যেন খুব গোপনে আমায় ওই ডাক্তারের ডাক্তারখানায় গিয়ে একটু খোঁজ নিয়ে আসো, কালিদাস রায় নামে কেউ তাকে চোখ দেখিয়েছে কিনা। কথাটা শুনে সুধাকর একটু অবাক হতেই গণেশনাথ তাকে বললেন, এটা জানা খুব জরুরি, এবং কেন জরুরি সেটা আমি পরে তোমায় জানাবো, কিন্তু কাজটা সুধাকর তোমাকে খুব গোপনে করতে হবে, খুবই গোপনে, যাতে ঘুণাক্ষরেও কেউ টের না পায়। সুধাকর চলে যেতেই রূপেশের আঁকা সেই ছবিটা ঝোলায় পুরি নিয়ে নিজের ঘরে তালা চাবি দিয়ে গয়েশনাথ বেরিয়ে পড়লেন। রঘুবীরবাবু জমির প্রধান ফটক দিয়ে বেরিয়ে তিনি বাঁ দিকে মুড়লেন। কিছুটা এগিয়ে একটা সাইবার ক্যাফে আছে। কাফের মালিক কেদার এখনো বেশ মান্যিগণ্যি করে গয়েশনাথকে। গয়েশনাথ সাইবারে ঢুকে দেখলেন কেদার কাউন্টারে বসে আছে। তাকে তিনি খবরের কাগজে সমরেশ সেনাপতির মৃত্যুর সংবাদ প্রকাশের খবরটা দেখে বললেন,
কলকাতার মল্লিক বাড়ির জিনিসপত্র নিলাম করেছিল যে কোম্পানি, তাদের যোগাযোগের উপায় কি ইন্টারনেট থেকে বের করে দিতে পারবে? কেদার তার দোকানের একটা কম্পিউটারের সঙ্গে সঙ্গে বসে গেল। কিছুক্ষণের মধ্যে সেই মল্লিক বাড়ির রেফারেন্স দিয়ে সার্চ করে সেই নিলামি কোম্পানির ঠিকানা আর যোগাযোগের মোবাইল নাম্বার বের করে ফেলল। নিলামি কোম্পানির দুটি মোবাইলের মধ্যে প্রথমটি পাওয়া না গেলেও দ্বিতীয়টি পাওয়া গেল ফোনে। গয়েশনাথ জিজ্ঞেস করলেন যে সমরেশ সেনাপতি নিলাম থেকে যে পোর্ট্রেটটি কিনেছিল সেটি আসলে কার ছবি ছিল, তারা যদি তাদের রেকর্ড দেখে একটু বলতে পারে। একটু পরেই কোম্পানির তরফ থেকে ওভার মোবাইল কলে জানানো হলো যে সমরেশ সেনাপতি যে পোর্ট্রেটটি কিনেছিলেন সেটি ছিল মল্লিক বংশের এক পূর্বপুরুষ কালীকিঙ্কর মল্লিকের। এই কাজটা মেটার পর গয়েশনাথ কালীকিঙ্কর মল্লিকের বংশ সম্বন্ধে ইন্টারনেটে আরও কোনো তথ্য আছে কিনা তা জানতে চাইলেন কেদারের কাছে। কেদার বেশ কিছুক্ষণ নেট সার্চ করে একটা জমিদার বংশের ওপর তৈরি ইতিহাস বিষয়ক সাইট থেকে একটা পাতা ডাউনলোড করে সেটার একটা সাদা কালো প্রিন্ট আউট নিয়ে গণেশনাথকে দিয়ে বললেন, আমার মনে হয় আপনি মল্লিক বংশের কথাই জানতে চাইছেন। এদের বাড়ির জিনিসই নিলাম হয়েছিল, বাড়ির ছবিও কিন্তু রয়েছে এই প্রিন্ট আউটে। মনে হয় এতেই আপনার কাজটা চলে যাবে জানেন। এছাড়া এই বংশ সম্বন্ধে আর কোনো তথ্য ইন্টারনেটে বিশেষ কিছু নেই। সবকিছু নিয়ে আবার ঘরে ফিরলেন গয়েশনাথ। স্নান খাওয়া সেরে নিলেন কোনো রকমে। অন্যদিন ঘরের মধ্যেই স্টোভ জ্বালিয়ে নিজে রান্না করেন, কিন্তু আজ ঘরে ফেরার সময় বাজার থেকে দুপুরের খাওয়া কিনে এনেছেন গণেশনাথ। খাওয়া শেষ করে সাইবার থেকে নিয়ে আসা প্রিন্ট আউটটা খতিয়ে দেখছিলেন তিনি। এমন সময় তার ঘরের দরজায় আবার টোকা পড়ল। দরজা খুলে দেখলেন সুধাকর দাঁড়িয়ে আছে। সুধাকর ঘরে ঢুকে নিচু গলায় জানালো, অমিয় ডাক্তারের কাছে কালিদাস রায় বলে কেউ আসেনি, তবে অমিয় ডাক্তারের সহকারী বৈকুণ্ঠ আজ সকালে কলকাতা থেকে ফিরেছে। তার সঙ্গে ট্রেনে এক অদ্ভুত লোক এসেছে। লোকটা নাকি বৈকুণ্ঠের সঙ্গে গল্প করতে করতে অমিয় ডাক্তারের কাজের ব্যাপারে অনেক কিছু জেনেছে। কালো চশমা পড়েছিল লোকটা, নামও বলেছে কালিদাস রায়। আর বৈকুণ্ঠ যে চেহারার বর্ণনা দিয়েছে তার সঙ্গে আজ যে কালিদাস রায় এসেছে তার চেহারার হুবহু মিল। গয়েশনাথ একটু ভাবলেন, তারপর সুধাকরকে বললেন, সুধাকর, আমার এই ঘর মন্ত্রশক্তিতে আবদ্ধ। এই ঘরের কথা কেউ বাইরে শুনতে পাবে না, কিন্তু এই ঘরের বাইরে কোনো মন্ত্রশক্তি নেই। তাই আমাকে যা বললে কোনোভাবেই ঘরের বাইরে গিয়ে মুখেও আনবে না, পারলে মনেও এনো না। এটাই ভালো। কালিদাস রায় কোনো সাধারণ লোক নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। সে এক ভয়ঙ্কর পিশাচ, এটা আমাদের মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না। আমাদের খোকাবাবুর ক্ষতি করতে এসছে সে, তাকে রুখতেই হবে। আজ রাতে আমার ঘরে এসো, আর ভুবনকেও নিয়ে এসো। কি করতে হবে আমি সবটা বলবো। সন্ধ্যের পর থেকে রূপেশের শরীর আরও খারাপ হলো। জ্বর বাড়ল, জ্বরের ঘরেই ভুল বকতে শুরু করলো সে। গণেশনাথ একবার গিয়ে তাকে দেখে এলেন। ডাক্তার সুদর্শন সেন আরেকবার এসে দেখে গেছেন। পরদিন সকালে কিছু টেস্ট করার কথা বলে গেলেন, আর আগের ওষুধগুলো চলবে বলেই নিদান দিয়েছেন। গণেশনাথ ঘরে ফিরে এসে খুব চুপি চুপি একটা বিধি সারলেন। ঘরের মধ্যে আসন পেতে নিজের গুরুর স্মরণ করলেন। ধ্যানে বসে তার গুরুর আত্মার সঙ্গে যোগাযোগ সারলেন। তারপর তার আত্মার আশীর্বাদ নিয়ে রাতের জন্য প্রস্তুত হলেন। ভুবন আর সুধাকরও কথা মতো রাত 10টা নাগাদ গণেশনাথের ঘরে চলে এলো। গণেশনাথ তাদের কাজ বুঝিয়ে দিলেন। গণেশনাথ নিজের ঘরে প্রস্তুত হয়ে অপেক্ষা করতে লাগলেন। কালিদাস রায় সেই যে সকালে এসে
ঘরে ঢুকেছেন, তারপর আর বেরোননি। গণেশনাথ একটা গণনা করে নিয়েছিল, সেই মতো অপেক্ষা করেছেন তিনি। হঠাৎ সকালের সেই গন্ধ হঠাৎ তীব্রভাবে নাকে এলো গণেশনাথের। তিনি বুঝলেন সময় হয়েছে। একটু অপেক্ষা করে খুব সন্তর্পণে তিনি নিজের ঘরের দরজা ফাঁক করলেন। নিঝুম অন্ধকারে তিনি দেখলেন একজন কেউ এই একতলা বারান্দা বাড়ি থেকে বেরিয়ে রঘুবীর বাবুর বাড়ির দিকে যাচ্ছেন। নিঃসন্দেহে কালিদাস রায়। হঠাৎ কালিদাস একবার পিছু ফিরলেন। গণেশনাথ সঙ্গে সঙ্গে নিজের ঘরের দরজা বন্ধ করে দিলেন। কিছু মুহূর্ত অপেক্ষা করার পর আবার দরজা ফাঁক করলেন। কালিদাস এখন প্রায় পৌঁছে গেছেন রঘুবীর বাবুর বাড়ির কাছে। হয়তো গণেশনাথের সামান্য উপস্থিতি টের পেয়েছিলেন কালিদাস, কিন্তু গণেশনাথ বুদ্ধি করে সাথে সাথে দরজা বন্ধ করে দেওয়ায় কালিদাস আবার সামনের দিকে এগিয়ে গেছেন। এবার ঘর থেকে সন্তর্পণে বেরিয়ে এলেন গণেশনাথ। একটা ছোট মন্ত্র নিঃশব্দে মনে মনে আঁড়ে নিয়ে নিজেকে মন্ত্র বন্ধনে আবদ্ধ করে নিলেন তিনি। এর ফলে কালিদাস আর তার উপস্থিতি টের পাবেন না যতক্ষণ না তিনি নিজেই সামনে আসছেন। গণেশনাথ দেখলেন কালিদাস হাত উঁচিয়ে একটা ভঙ্গি করতেই রঘুবীর বাবুর বাড়ির কোলাপসিবল গেট আপনা থেকেই তালা ভেঙে খুলে গেল। কালিদাস ঘরে ঢুকে পড়লেন। গণেশনাথ পিছু নিলেন। যতটা পারলেন নিঃশব্দে দ্রুত এসে তিনিও ঢুকে গেলেন বাড়ির মধ্যে। বসার ঘরের পাঁচ দিয়ে দোতলায় যাওয়া সিঁড়ি। কালিদাস নিশ্চয়ই এই সিঁড়ি দিয়ে উঠেছেন। গণেশনাথও উঠে গেলেন। সিঁড়ির দেওয়ালের আড়াল থেকে দেখলেন কালিদাস আবারও তার হাতির মুদ্রা করতেই রূপেশের ঘরের দরজা খুলে গেল। কালিদাস ভেতরে ঢুকলেন। আর দেরি করা যাবে না, দ্রুত এসে ঘরের সামনে দাঁড়ালেন গণেশনাথ। খোলা দরজা দিয়ে তিনি দেখলেন কালিদাস এগিয়ে চলছেন রূপেশের খাঁটের দিকে। কালিদাস রূপেশের খাঁটের পাশে পৌঁছে গেছেন। এবার নিজের হাত তুললেন, কিন্তু কিছু করার আগেই গণেশনাথ দ্রুত ঘরে ঢুকে নিজের গলার রুদ্রাক্ষরের মালা এগিয়ে দিয়ে বললেন, দাঁড়াও শয়তান, খোকাবাবুর কোনো ক্ষতি আমি হতে দেব না। সুধাকর, আলো জ্বালো। বলার সঙ্গে সঙ্গে রূপেশের খাঁটের তলায় লুকিয়ে থাকা সুধাকর ধনুকের ছিলার মতো বেরিয়ে এসে ঘরের আলো জ্বালালো। সেই আলোয় কালিদাসের আসল রূপ দেখা গেল। ভয়ঙ্কর এক পিশাচের চেহারা। মুখের দুপাশ দিয়ে বেরিয়ে আছে দুটো ক্যানাইল দাঁত। এক টানে চোখের কালো চশমা খুলে ফেলতেই দেখা গেল তার টকটকে লাল দুটো চোখ। বলে আবার ডেকে উঠলেন গণেশনাথ। ভুবন সঙ্গে সঙ্গে রূপেশের আঁকা সেই লাল চোখ বৃদ্ধের ছবিটা নিয়ে ঘরে বসে ঢুকল। ছবিটা দেখে চমকে উঠে পেছনে সরে গেলেন কালিদাস। ঠিক এই সময় সবাইকে অবাক করে খাঁটের উপর উঠে বসল রূপেশ। সামনে ওই রকম ভয়ঙ্কর চেহারায় কালিদাসকে দেখেও রূপেশ ভয় পেল না। সে দ্রুত খাট থেকে নেমে ছবিটা নিয়ে নিল ভুবনের হাত থেকে। তারপর সেই ছবি নিয়ে এগিয়ে গেল কালিদাসের দিকে। কালিদাস যেন ভয়ে কুঁকড়ে গেছে। রূপেশের গলা দিয়ে অজানা কণ্ঠস্বর বেরিয়ে এলো, মনে পড়ে কালীকিঙ্কর মল্লিক এই ছবিটার কথা? আমি এঁকেছিলাম এই ছবি। তোমার দেখানো অর্থ আর জমির প্রলোভনে পা দিয়ে আমি রামকুমার অধিকারী এই মহাভুল করেছিলাম। তোমার শয়তানি তান্ত্রিক পরিকল্পনার সাথী হয়ে গেছিলাম আমি। আমার সেই পাপের প্রায়শ্চিত্ত করে চলেছে আমারই বংশধররা, প্রজন্মের পর প্রজন্ম ধরে। কিন্তু আমার এই বংশধর আমারই মতো একই লগ্ন আর একই রাশি নিয়ে জন্মেছে। ওর মধ্যে আমারই অন্তরাত্মার অংশ রয়েছে। তাই ওর মাধ্যমে আর ওরই আঁকা এই ছবির মাধ্যমেই আমি আজ তোমার শয়তানির সমাপ্তি ঘটাবো। বলেই ছবিটা কালিদাস উর্ফে কালীকিঙ্করের সামনে উঁচিয়ে ধরল রূপেশের মধ্যে থাকা রামকুমার। মুহূর্তে এক মর্মান্তিক আর্তনাদ বেরিয়ে এলো কালিদাসের মুখ থেকে। আর
চেহারা বদলে কি লাল চোখওয়ালা এক শীর্ণ বৃদ্ধের রূপ নিল, যেমন আঁকা রয়েছে ওই ছবিতে। আর তার পরক্ষণেই সে বৃদ্ধের দেহ ধোঁয়ায় পরিণত হয়ে ঢুকে গেল ওই ছবির মধ্যে, আর এক মুহূর্ত নষ্ট না করে ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল রূপেশ, আর তারপরেই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সুধাকর আর ভুবন তাকে ধরাধরি করে তুলে ধরে খাঁটি নিয়ে শুইয়ে দিল। একটু পরেই তার জ্ঞান ফিরে এলো। রঘুবীর বাবুকেও নিয়ে আসা হয়েছে রূপেশের ঘরে। রূপেশ তাকে দেখেই একটু হেসে ডেকে উঠল। রঘুবীর বাবু গিয়ে জড়িয়ে ধরল রূপেশকে। গণেশনাথ হাসি মুখে বললেন, কালিদাস রায় আর কালীকিঙ্কর নামের মানে কিন্তু এক। ইন্টারনেট থেকে জানতে পেরেছি এই মল্লিক বংশের এক পূর্বপুরুষ রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন। তো তাই কালীকিঙ্কর মল্লিক ফিরে এসেছিলেন কালিদাস রায় নামে, কিন্তু যার মাধ্যমে তিনি নিজের তান্ত্রিক শক্তিকে ওই ছবিতে সঞ্চিত করেছিলেন আপনার বংশের সেই পূর্বপুরুষ রামকুমার অধিকারীর আত্মা রূপেশের মধ্যে এসে তার ভুলের প্রায়শ্চিত্ত করে গেছেন। ওই ছবির মাধ্যমেই শেষ হয়েছে কালীকিঙ্করের শয়তানি। আর কোনো ভয় নেই কর্তামশাই, কোনো ভয় নেই। খোকাবাবুও এবার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে, তবে একটু সময় লাগবে। কেমন? সজল নয়নে গণেশনাথের হাত দুটো ধরে তাকে ধন্যবাদ জানালেন রঘুবীর অধিকারী। তার বংশের সাপ মোচনে সাহায্য করে তার বংশধরকে রক্ষা